বীরে কামিল। পর্ব সংখ্যা ৩। প্যাকেটে থাকা জিনিসটুকু ব্লেন্ডারে ঢেলে সুইচ অন করে দেয় ছেলেটি। শব্দ পেয়ে বাবুর্চি ভেতরে ঢুকে। ছোট সাহেব, দিন, আমি করে দিচ্ছি। সামনে এগিয়ে এসে বাবুর্চি বলল, কিন্তু ছেলেটি হাতের ইশারায় থামতে বলে, না, আমি করে নিচ্ছি, তুমি আমাকে ১ গ্লাস দুধ এনে দাও। বাবুর্চি দুধ নিয়ে আসে। আধা গ্লাস দুধ খেয়ে বাকিটাই ব্লেন্ডার জারে থাকা সবটুকু গুঁড়ো ঢেলে একটা চামচ দিয়ে ভালো করে তা নাড়তে থাকে ও। নাড়া শেষ হলে এক নিঃশ্বাসে গ্লাস খালি করে ফেলল। রাতের জন্য আজ কি রান্না করেছো? বাবুর্চিকে জিজ্ঞেস করে। বাবুর্চি কিছু ডিশের নাম বলে, যা শুনে ওর চেহারায় অরুচি ফুটে উঠে। আমি খাবো না, ঘুমাতে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবে না, কড়া গলায় বলল। পায়ে থাকা বাটার স্যান্ডেলগুলো মেজের উপর দিয়ে এক প্রকার টেনে নিয়ে যায় ছেলেটি। মুখের দাড়ি বেড়ে গেছে, চোখগুলো লাল, শার্টের কয়েকটা বোতাম ছাড়া বাকি সবগুলোই খোলা। রুমে ঢুকে দরজা লক করে নেই ও। রুমের কোনায় থাকা বিশাল আকারের মিউজিক সিস্টেমের কাছে গিয়ে তা অন করে বিছানায় শুয়ে পড়ে। রুমে এখন মাইকেল বোল্টনের হোয়েন এ ম্যান লাভস এ ওমেন উঁচু আওয়াজে বাজতে থাকে। রিমোট ধরে রাখা বাঁ হাত নিচে ঝুলছে ছেলেটির। পা দুটা দুলছে মিউজিকের তালে। রুমের বিছানা এবং ওর নিজের অবস্থা ছাড়া বাকি সব গুছানো। কোথাও সামান্য কিছু এলোমেলো বা বিন্দু পরিমাণ ধুলোও নজরে আসছে না। মিউজিক সিস্টেমের পাশের শেলফে অডিও ভিডিও ক্যাসেটগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রাখা। অপর দেয়ালের শেলফটা বইয়ে ভরা। কোনায় থাকায় কম্পিউটার টেবিল দাবি করছে তাকে ব্যবহার করা মানুষটা ভীষণ অর্গানাইজড। রুমের অন্যান্য সব দেয়ালে শোভা পাচ্ছে হলিউড অ্যাক্ট্রেসদের ছবি সহ বিভিন্ন ব্যান্ডের পোস্টার। বাথরুমের দরজা ও রুমের জানালার কাছে প্লেবয় ম্যাগাজিন থেকে কাটা কিছু মডেলের নগ্ন ছবি লাগানো। এই রুমে প্রথমবার প্রবেশ করা যে কোনো ব্যক্তি দরজা খুলে ভীষণভাবে চমকে যাবে, কারণ জানালার কাছে লাগানো ছবিগুলো কয়েক মুহূর্তের জন্য আগন্তুকের কাছে ছবি নয়, বরং সত্যিকারের মেয়ে মনে হবে। ছবিগুলো লাগানোর সময় এজন্যই বিশেষভাবে খেয়াল রাখা হয়েছিল। যে দেয়ালে মিউজিক সিস্টেম, সে দেয়ালের এক কোণায় ঝুলছে ইলেকট্রিক গিটার, পাশের স্ট্যান্ডে কিবোর্ড। গিটার থেকে একটু দূরে পিকোলো, বাঁশি, ওবো ঝুলিয়ে রাখা, যা দেখে বোঝা যায় এই রুমে বসবাসরত মানুষটার মিউজিকের প্রতি গভীর প্রীতি রয়েছে। বিছানার ঠিক সামনের দেয়ালের ক্যাবিনেটে টিভি, বাকিটা জুড়ে বিভিন্ন ট্রফি ও শিল্ড। রুমের চতুর্থ কোণাও খালি ছিল না। ওখানে দেয়ালে ভিন্ন ভিন্ন র্যাকেট ঝুলিয়ে রাখা, যার মধ্যে একটা টেনিসের, বাকি দুটো স্কোয়াশের। র্যাকেটগুলো দেয়ালে ঝোলানোর আগে নিচে কিছু পোস্টার লাগানো হয়েছে। এরপর তা এমনভাবে ঝোলানো হয়েছে যা দেখলে মনে হয় র্যাকেটগুলো খেলোয়াড়রা ধরে রেখেছে। টেনিস র্যাকেটের নিচে গ্যাব্রিয়েলা সাবাতিনির পোস্টার, একটা স্কোয়াশ র্যাকেটের নিচে জাহাঙ্গীর খান এবং অপরটির নিচে রডনি মার্টিনের পোস্টার। রুমের একমাত্র জায়গা যা অগোছালো তা হলো ডাবল বেডের সেই বিছানা, যার উপর ছেলেটি শুয়েছিল। সিল্কের বেডশিট বাজেভাবে কুঁচকে রয়েছে, চারপাশে ছড়ানো ইন্টারন্যাশনাল পর্নোগ্রাফিক ম্যাগাজিন, যার বেশিরভাগই প্লেবয়ের। একটা পেপার কাটারের সাথে কিছু কাগজের টুকরো পড়ে আছে বিছানায়, যা দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে এগুলো থেকে ছবি কাটছিল ও। চুইংগামের কিছু রেপার বিছানায় দলামলা হয়ে পড়ে আছে। ডান হিল সিগারেটের একটা প্যাকেট, লাইটার আর অ্যাশট্রে বিছানার আরেক পাশে। সিল্কের সাদা চকচকে বেডশিটের বিভিন্ন জায়গায় সিগারেটের ছাই। কফির খালি মগটা বিছানায়, পাশে একটা টাই ও রিস্টওয়াচ। এই সব কিছু থেকে একটু দূরে একটা মোবাইল, যা হঠাৎ করে বেজে উঠল। বিছানায় উপর হয়ে শুয়ে থাকা ছেলেটি সম্ভবত এখন ঘুমের ঘোরে। রিংটোনের আওয়াজে মাথা না তুলে ডান হাত দিয়ে বিছানার এদিক সেদিক হাত নিয়ে মোবাইল খোঁজার চেষ্টা করল ও, কিন্তু মোবাইল হাতের নাগালের দূরে। রিংটোন বেজেই চলছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হাত থেমে যায়। হয়তো পুরোপুরি ঘুমিয়ে পড়েছে ছেলেটি। পা দুটো এখন আর দুলছে না।
মোবাইল এখনো বাজছিল, বিছানার সাইডে ঝুলতে থাকা বাঁ হাতের রিমোট কার্পেটে পড়ে যায়। মাইকেল বোল্টনের কণ্ঠে "ওয়েন এ ম্যান লাভস উমেন" গানের আওয়াজ রুম জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল এখনো। হঠাৎ কেউ এসে দরজায় নক করে। সময়ের সাথে সাথে শব্দ বাড়ছিল। কল থেমে গেছে। দরজায় ক্রমশ আরো জোরে জোরে শব্দ করা হয়, কিন্তু বিছানায় উপুড় হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে ছেলেটি। "ডোন্ট টেল মি ইমামা, তুমি কি সত্যিই এঙ্গেজড?" জাভেরিয়া ব্যাপারটা প্রকাশ্যে আনতেই জয়নব ধাক্কা খেল। ইমামা অভিযুক্তের নজরে বান্ধবীর দিকে তাকায়, যে আগে থেকেই ক্ষমাপ্রার্থী হয়ে ওর দিকে তাকিয়েছিল। "ওর দিকে না, আমার দিকে তাকিয়ে বলো, তুমি সত্যিই এঙ্গেজড?" জয়নব বেকুল হয়ে জিজ্ঞেস করে। "হ্যাঁ, কিন্তু এটা অস্বাভাবিক বা আশ্চর্যের কিছু না। তুমি যেভাবে রিয়েক্ট করছো," ইমামা শান্ত স্বরে বলে। ওরা সবাই লাইব্রেরিতে ছিল, সেখানে বসে যে যার মতো একে অপরের সাথে ফিসফিসিয়ে কথা বলছে। তবু আমাদের বলা উচিত ছিল তোমার। গোপন করার কি দরকার ছিল? এবার রাবেয়া বলে ওঠে। গোপন করিনি, এটা তোমাদের জানানোর মতো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তাছাড়া আমাদের বন্ধুত্ব নতুন, কিন্তু এই এঙ্গেজমেন্টের অনেক বছর হয়ে গেছে। ইমামা কারণ দেখায়। অনেক বছর মানে কি বোঝাতে চাইছো? মানে 2-3 বছর হয়ে গেছে। তারপরও ইমামা, বলা উচিত ছিল তোমার। জয়নবের অভিযোগ এখনো নিজের জায়গায়। ইমামা জয়নবের দিকে তাকিয়ে হাসে। আচ্ছা, আবার করলে অন্য কাউকে না বললেও তোমাকে বলবো। ভেরি ফানি। জয়নব চোখ রাঙায়। আর কিছু না হোক, অন্তত তার ছবি এনে দেখাও আমাদের। কে সে? নাম কি? কি করে? রাবেয়ার সবসময়ের মতো একশ্বাসে প্রশ্নের ওপর প্রশ্ন করে। ফার্স্ট কাজিন আসজাদ নাম। ইমামা থেমে থেমে বলে। MBA শেষ করে বিজনেস করছে এখন। দেখতে কেমন? এবার জয়নব জিজ্ঞেস করে। জয়নবের দিকে তাকায় ইমামা। ঠিকঠাক। আরে, আমি জিজ্ঞেস করছি লম্বা নাকি সুদর্শন কতটা? ইমামা কিছু না বলে হাসে। নিজের পছন্দে এই আংটি বদল হয়েছে ওর। দেখতে বেশ গুড লুকিং। জাবেরিয়া এবার ইমামার হয়ে উত্তর দেয়। হ্যাঁ, এটা তো আমাদের অনুমান করা উচিত ছিল, কারণ ইমামার ফার্স্ট কাজিন বলে কথা। ইমামা, এখন তোমার পরবর্তী কাজ হলো তার কোনো ছবি এনে আমাদের দেখানো। জয়নব বলল। না, এর আগের গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদেরকে ট্রিট দেওয়া। রাবেয়া কথার মাঝে বলল। আপাতত এখান থেকে চলো, হোস্টেলে যেতে হবে। ইমামা উঠে দাঁড়ালেও বাকিরাও উঠে পড়ে। কিন্তু জাভেরিয়া, এই কথা তুমি আগে কেন বলনি? একসাথে হাঁটার সময় জয়নব জিজ্ঞেস করে। ইমামা চাইতো না, তাই আমিও কখনো এই ব্যাপারে মুখ খুলিনি। জাভেরিয়া সাফাই দেয়। ইমামা ঘুরে আবার জাভেরিয়ার দিকে তাকায়, চোখে তীক্ষ্ণতা। কেন চাইনি? আমার এঙ্গেজমেন্ট হলে আমি তো চিৎকার করে সবাইকে বলতাম। সেটা যদি আবার নিজের পছন্দে হতো। উফ, জয়নব জোরে জোরে বলে। ইমামা এবার কোনো প্রতিক্রিয়া দেখায় না। আপনাদের ছেলে বিশ্ব জনসংখ্যার সে 2.5 শতাংশের অন্তর্ভুক্ত, যাদের 150-এর চেয়ে বেশি আইকিউ আছে। এই স্তরের আইকিউ নিয়ে ও যা করছে তা অসাধারণ, কিন্তু অপ্রত্যাশিত না। ইন্টারন্যাশনাল এই স্কুলে সালারকে ভর্তি করানোর মাত্র 1 সপ্তাহ হয়েছে। এর মধ্যেই সিকান্দার ওসমান এবং তার স্ত্রীকে ডাকানো হয়। স্কুলের সাইকোলজিস্ট বিভিন্ন আইকিউ টেস্টে সালারের পারফরমেন্সের কথা জানায় তাদের, যে স্কুল টিচার্স সহ সাইকোলজিস্টকেও অবাক করে দিয়েছে। সালার এই স্কুলের প্রথম ও একমাত্র বাচ্চা, যার আইকিউ লেভেল 150+। এর কারণে কিছুদিনের মধ্যেই সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিকান্দার উসমান এবং তার স্ত্রীর সাথে দেখা করে সাইকোলজিস্ট ওর শৈশবের ব্যাপারে আরও কিছু জানার সুযোগ খোঁজে। তিনি খুব আগ্রহের সাথে সালারের কেস স্টাডি করছিলেন। তার এই আগ্রহ পেশাগত কারণে নয়, ব্যক্তিগত কারণে। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই লেভেলের আইকিউ সম্পন্ন কোনো বাচ্চার মুখোমুখি হচ্ছিলেন। সিকান্দার উসমানের আজও সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। সালার তখন মাত্র 2 বছরের, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ওর বয়সী অন্য সব বাচ্চাদের তুলনায় ও বেশ স্পষ্ট করে কথা বলতো। ওর কথার ধরনও এমন হতো যা তাকে এবং তার স্ত্রীকে প্রায়ই অবাক করে দিত। একদিন যখন তিনি কথা বলার জন্য তার ভাইকে কল করছিলেন, তখন সালার পাশে ছিল। লাউঞ্জের টিভির সামনে বসে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেন। তিনি হাত থেকে রিসিভার রাখতেই সালার তা তুলে নেয়। হ্যালো আঙ্কেল, আমি সালার, ও বলছিল।
তিনি অবাক হয়ে তাকান। ছেলে তার নিশ্চিন্ত ভঙ্গিতে রিসিভার কানে লাগিয়ে কারো সাথে কথা বলছে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সিকান্দার ওসমান অবিশ্বাস্য ভঙ্গিতে ছেলেকে দেখলেন। তার মনে হলো খেলার ছলে মিথ্যে মিথ্যে ফোনে কথা বলছে। পাপা আমার পাশে টিভি দেখছেন। না, তিনি করেনি, আমি নিজেই করেছি। ছেলের পরের বাক্যে সিকান্দার ওসমান যেন আকাশ থেকে পড়লেন। সালার কার সঙ্গে কথা বলছে? জিজ্ঞেস করলেন। শাহনওয়াজ আঙ্কেলের সাথে, সালার উত্তর দেয়। হাত বাড়িয়ে তিনি ফোনের রিসিভার নিলেন। ভেবেছিলেন হয়তো ভুল নাম্বারে ডায়াল করেছে, নয়তো লাস্ট নাম্বার ডায়াল করে ফেলেছে। রিসিভার কানে ধরেন, অপর পাশে তার ভাই ছিল। সালার নাম্বার ডায়াল করে ফেলেছে, ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থী সুরে বলে সিকান্দার উসমান। সালার কিভাবে ডায়াল করবে? ও তো খুব ছোট। তার ভাইও অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মনে হয় নাম্বার ডায়াল করে ফেলেছে, নয়তো ভুলে হাত লেগেছে, ফোন নিয়ে খেলছিল। সিকান্দার উসমান কল কেটে রিসিভার নামিয়ে রাখে। সালার এতক্ষণ নীরবে তাদের কথা শুনছিল। তিনি রিসিভার নিচে রাখতেই আবার তা উঠিয়ে নেয়। এবার ভালোভাবে ছেলেকে লক্ষ্য করলেন তিনি। ও একজন ম্যাচিওর মানুষের মতো আবার চাচা শাহনওয়াজের নাম্বার ডায়াল করছে। তাও খুব দ্রুততার সাথে। কয়েক সেকেন্ডের জন্য বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলেন। 2 বছর বয়সী বাচ্চার কাছ থেকে আর যাই হোক এমন কিছু আশা করা যায় না। হাত বাড়িয়ে তিনি কল কেটে দেন। সালার, তুমি শাহনওয়াজ আঙ্কেলের নাম্বার জানো? বিস্ময়ের ধাক্কা সামলে জিজ্ঞেস করেন। হ্যাঁ, খুব শান্ত ভঙ্গিতে উত্তর দেয় ও। বলো তো নাম্বার। সালার নাম্বার বলে। তিনি ছেলের মুখের দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকেন। খোঁজার চেষ্টা করেন কিভাবে সংখ্যার সাথে পরিচিত হয়েছে। আর এই নাম্বার? তোমাকে এই নাম্বার কে শিখিয়েছে? আমি নিজেই শিখেছি। কিভাবে? একটু আগে আপনি ডায়াল করেছেন। তুমি গুনতে পারো? হ্যাঁ। কত দূর? 100 পর্যন্ত। ও যন্ত্রের মতো শুরু হয়ে যায়। এক শ্বাসে 1 থেকে 100 পর্যন্ত বলে শোনায়। সিকান্দার উসমানের পেটে গিট পড়তে শুরু করে। আচ্ছা, আমি এখন আরেকটা নাম্বার ডায়াল করছি, আমার পর তুমি তা ডায়াল করবে। ছেলের হাত থেকে রিসিভার নেন তিনি। আচ্ছা। সালারের কাছে এটা মজার খেলা মনে হচ্ছিল। সালার তার হাত থেকে রিসিভার নিয়ে তার গতিতে নাম্বার ডায়াল করে। তার মাথা ঘুরতে লাগলো। ও সেই নাম্বারই ডায়াল করেছে যা তিনি ডায়াল করেছিলেন। একের পর এক আরও বেশ কিছু নাম্বার ডায়াল করে ছেলেকেও একই নাম্বার ডায়াল করতে বলেন। কোনো রকম ভুল ছাড়া সেসব নাম্বার ডায়াল করতে থাকে ও। তাই বুঝতে বাকি রইল না যে ওর মাঝে ফটোগ্রাফিক মেমোরি আছে। স্ত্রীকে ডাকেন তিনি। আমি ওকে গুনতে শিখাইনি, কয়েকদিন আগে কিছু বই এনে দিয়েছিলাম শুধু। আর একবার হয়তো এমনিতেই ওর সামনে 100 পর্যন্ত বলেছি। স্বামীর জিজ্ঞাসার উত্তরে তাইবা সিকান্দার বললেন। সিকান্দার উসমান ছেলেকে আবার 100 পর্যন্ত শোনাতে বলেন। ও শোনায়। ওর মা তাইবাও অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন। স্বামী স্ত্রী দুজনেই বোঝেন মেধার দিক থেকে তাদের এই ছেলে অসাধারণ সক্ষমতা নিয়ে জন্মেছে। এজন্য নিজেদের বাকি সন্তানদের তুলনায় ওকে তাড়াতাড়ি স্কুলে ভর্তি করিয়ে দেন। স্কুলেও নিজের অসাধারণ মেধা দিয়ে শীঘ্রই সবার নজর চলে আসে ও। এই বাচ্চার ক্ষেত্রে আপনাদের বিশেষ মনোযোগ প্রয়োজন। সাধারণ বাচ্চাদের তুলনায় এই জাতীয় বাচ্চারা বেশি সংবেদনশীল ও জটিল প্রকৃতির হয়ে থাকে। যদি আপনারা যথাযথভাবে ওকে বড় করতে পারেন, তাহলে এই ছেলে আপনাদের জন্য এবং পুরো বংশের জন্য গর্বে পরিণত হবে। শুধু বংশের জন্যই না, বরং আপনাদের দেশের নামও ছড়াবে। সিকান্দার উসমান এবং তার স্ত্রী তাইবা সগর্বে ভিনদেশী সাইকোলজিস্টের কথা শুনছিল। নিজেদের অন্য সন্তানদের তুলনায় তারা ওকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। সালার তাদের সবচেয়ে আদরের সন্তান ছিল। ছেলের সব কৃতিত্বে ওকে নিয়ে বেশ গর্ববোধ করতেন। প্রথম দিকে স্কুলে এক টার্মের পর সালারকে অন্য ক্লাসে উঠিয়ে দেওয়া হতো। দ্বিতীয় টার্মের পর এর উপরের ক্লাসে, যার কারণে সিকান্দার উসমানের মাঝে কিছুটা উদ্বেগ দেখা দেয়। তিনি চাইতেন না ও 8-10 বছর বয়সে জুনিয়র সিনিয়র ক্যামব্রিজ শেষ করে ও লেভেল আর এ লেভেলের অপেক্ষায় বসে থাকুক। কিন্তু যে গতিতে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠছিল, তাতে এমন ঘটার সম্ভাবনাই বাড়ছিল। আমি চাই আমার ছেলেকে বছর শেষ হলেই উপরের ক্লাসে প্রমোশন দিবেন আপনারা। এত দ্রুত এমন অস্বাভাবিক গতিতে ও নিজের একাডেমিক ক্যারিয়ার শেষ করে ফেলুক আমি তা চাই না। ওর সাবজেক্টস অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিন, তবে স্বাভাবিক নিয়মে রেখেই ওকে উপরের ক্লাসে প্রমোট করুন। সিকান্দার ওসমানের পীড়াপিড়িতে সালারকে 1 বছরে আর ডাবল বা ট্রিপল প্রমোশন দেওয়া হয় না। ওর ট্যালেন্ট খেলাধুলা এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে প্রবাহিত করা হয়।
দাবা, টেনিস, গলফ আর মিউজিক, এই ৪ বিষয়ে ওর সবচেয়ে বেশি আগ্রহ কাজ করত। কিন্তু এর মানে এই না যে নিজেকে শুধু এই ৪ই সীমাবদ্ধ রাখত। স্কুলে হওয়া প্রায় সব খেলায় অংশ নিত ও। কোথাও অংশ না নেওয়ার পিছনে কারণ থাকতো, তা যথেষ্ট চ্যালেঞ্জিং মনে হয়নি ওর কাছে। জাভেরিয়া, প্রফেসর ইমতিহানের লেকচারের নোটগুলো দাও আমাকে, ইমামা বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, যে টেবিলে বসে পড়ছিল। হাত বাড়িয়ে জাভেরিয়া একটা নোটবুক ওকে দেয়। ইমামা নোটবুক খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে দেখতে থাকে। জাভেরিয়া বইয়ে মন দেয়, কিন্তু একটু পর কিছু মনে করে ঘুরে বিছানায় থাকা ইমামার দিকে তাকায়। তুমি লেকচার নোট করা বন্ধ করেছো কেন? জিজ্ঞেস করে ওকে। ইমামা নোটবুক থেকে মুখ তোলে। কিছু বুঝলে তারপর না নোট করব। মানে কি, প্রফেসর ইমতিহানের লেকচার বুঝে আসে না? জাভেরিয়া অবাক হয়। কত ভালো পড়ায়। কখন বললাম খারাপ পড়ায়? আমি শুধু। ইমামা কথা থামিয়ে হাতে থাকা নোটবুকটা এপিট ওপিট করে। জাভেরিয়া ভালো করে ওর দিকে তাকায়। তুমি ইদানিং খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছ। কোনো কারণে ডিস্টার্ব? বই বন্ধ করে ওর পাশে এসে সহানুভূতি নিয়ে জিজ্ঞেস করে। ডিস্টার্ব? ইমামা বিড়বিড় করে। না, তেমন কিছু না। চোখের নিচে কালি জমেছে। কাল রাতে হয়তো ৩:৩০। আমার চোখ খুলে যায়। তুমি তখনও জেগেছিলে। আমি পড়ছিলাম, ইমামা আত্মরক্ষামূলক উত্তর দেয়। না, শুধু বই সামনে নিয়ে বসেছিলে, বইয়ে চোখ ছিল না। জাভেরিয়া ওর অজুহাত নাকচ করে। কোনো সমস্যা? আমার কি সমস্যা হতে যাবে? তাহলে এত চুপচাপ কেন থাকতে শুরু করেছ? জাভেরিয়া কথা এড়িয়ে যেতে দেয় না। না তো, কেন চুপচাপ হব? ইমামা হাসতে চেষ্টা করে। আমি আগের মতোই কথা বলি। শুধু আমি না, অন্য সবাইও তোমার এই অস্থিরতা নোট করছে। জাভেরিয়া গম্ভীর হয়। কোনো সমস্যা নেই, আমি শুধু পড়াশোনা নিয়ে টেনশনে থাকি। আমি বিশ্বাস করতে পারছি না। আমরা সবাই একসাথে পড়ি। আমাদের চেয়ে বেশি টেনশন তোমার একা হওয়ার কথা না। ইমামা দীর্ঘশ্বাস ফেলে, কাবু হয়ে যাচ্ছে ভেবে। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছাদের সাথে ঝগড়া হয়নি তো? ঝগড়া হতে যাবে কেন? তারপরও পার্থক্যটা অনেক। ইমামা বান্ধবীকে থামায়। যখন বলছি সমস্যা নেই, বিশ্বাস কেন করছো না তুমি? এত বছরে এমন কোনো কথা আছে যা আমি তোমার সাথে শেয়ার করিনি, বা এখনো আমার ব্যাপারে অজানা তুমি? তারপরও এভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছো? রাগ করে ও। জাভেরিয়া থতমত খেয়ে যায়। বিশ্বাস কেন করব না? শুধু এই ভেবে জোর দিচ্ছিলাম তুমি হয়তো সমস্যার কথা বলছো না, যাতে আমি চিন্তায় না পড়ি। আর কিছু না। মনে মনে নিজেকে শাসাই। উঠে টেবিলে এসে বই খুলে পড়তে শুরু করে। অনেকক্ষণ পড়ার পর হাই তুলতে তুলতে জাভেরিয়া অনিচ্ছাকৃত ঘাড় ঘুরিয়ে তাকায়। ইমামা নোটবুক খুলে বসে আছে, কিন্তু চোখ নোটবুকে নেই, সামনের দেয়ালে একদৃষ্টিতে তাকিয়েছিল। খালের উপরের ব্রিজ থেকে একটু দূরে ছেলেটি গাড়ি থামায়। ডিকি থেকে একটা বস্তা আর দড়ি বের করে। দড়ি সহ বস্তাটা টানতে টানতে ব্রিজের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। আশপাশ দিয়ে চলাফেরা করা পথচারীরা ওকে দেখল, কিন্তু কাউকে দেখেও থামল না ছেলেটি। ব্রিজের উপরে পৌঁছে প্রথমেই শার্ট খুলে পানিতে ফেলে দেয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে শার্ট স্রোতের সাথে ভেসে অনেক দূরে যায়। ডার্ক ব্লু কালারের টাইট জিন্সে ওর দীর্ঘ উচ্চতা আর শারীরিক অবকাঠামো ছিল নজর কাড়ার মতো। তবে এই মুহূর্তে ছেলেটির চোখে মুখে যে অভিব্যক্তি ছিল তা পড়া কারো পক্ষে সম্ভব হয়নি। ছেলেটির বয়স ১৯ বা ২০ বছর হবে, কিন্তু উচ্চতা আর চেহারার রূপরেখা ওর বয়সটাকে বাড়িয়ে দিয়েছে যেন। সাথে করে নিয়ে আসা দড়ির এক অংশ রেখে অন্য অংশ পানিতে ফেলে দেয় ও। দড়ি পানির নিচে চলে গেলে হাতে থাকা অংশ দিয়ে বস্তার মুখে গিঁট দিতে থাকে, দড়ি শেষ না হওয়া পর্যন্ত। এরপর পানিতে থাকা অংশটা উপরে তুলে অনুমানিক ৩ ফুটের মতো রেখে বাকিটা আবার পানিতে ছেড়ে দেয়। নিজের পা দুটো একসাথে করে ২-৩ বার ভালোভাবে দড়ি পেঁচিয়ে শক্তভাবে বাঁধে। বাকি থাকা ৩ ফুটের সেই টুকরো দিয়ে খুব দক্ষতার সাথে ২টি ফাঁস তৈরি করল। এরপর লাফিয়ে ব্রিজের রেলিংয়ে উঠে বসে। ডান হাত কোমরের পিছনে নিয়ে প্রথম ফাঁসে ঢুকিয়ে বাঁ হাত দিয়ে টেনে দড়ি টাইট করে নেয়। বাঁ হাতও একইভাবে দ্বিতীয় ফাঁসে ঢুকিয়ে ডান হাতের সাহায্যে দড়ি টেনে টাইট করে।
অবশেষে চেহারায় তৃপ্তির হাসি ফুটল। একটা লম্বা শ্বাস নিয়ে ব্রিজের রেলিং থেকে নিচে লাফ দেয় ও ধপ করে মাথা পানিতে গিয়ে পড়ে। শরীর কোমর অবধি ডুবে যায় আর দড়ি শেষ হয়ে যায়। ছেলেটি এখন উল্টো ঝুলছে, 2 হাত পেছনে পিঠের সাথে বাঁধা, মাথা থেকে কোমর পর্যন্ত পানির নিচে। বস্তার ওজন নিশ্চয়ই ওর ওজনের চেয়ে বেশি, যার কারণে বস্তা নিচে চলে আসেনি, বরং সেটার সাথে আটকে উল্টো হয়ে ঝুলছিল ও। পানির নিচে শ্বাস আটকে রেখেছে ছেলেটি। মাথা পানিতে যাওয়ার পর চোখ খোলা রাখার চেষ্টায় ব্যর্থ হয়েছে। পানি ঘোলা ছিল, কাদা চোখে যায়, তাই চোখ বন্ধ করে নিয়েছে। ওর ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হয় এবার। শ্বাস নেওয়ার চেষ্টা করতেই নাক মুখ দিয়ে পানি শরীরে ঢুকতে শুরু করে। ভীষণভাবে কাতরায় ছেলেটি, কিন্তু হাত খুলে নিজেকে উপরে তোলার কোনো সুযোগ নেই। ওর দেহে নড়াচড়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। কিছু মানুষ ওকে ব্রিজ থেকে লাফিয়ে পড়তে দেখেছে। তারা চিৎকার করতে করতে এদিকে ছুটে আসে। দড়ি এখনো নড়ছে। লোকজন বুঝতে পারছিল না তাদের কি করা উচিত। পানির নিচে নড়াচড়া ক্রমশ নিস্তেজ হতে থাকে। ছেলেটির পা দুটো এখন নিষ্প্রাণ লাগছে। ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা লোকজন আতঙ্কিত হয়ে প্রাণহীন সেই অস্তিত্বের দিকে তাকিয়ে আছে। ব্রিজের উপরের ভিড় বাড়ছে। পানির নিচে থাকা অস্তিত্ব ততক্ষণে স্থির হয়ে গেছে। শুধু পানি দেহটাকে নাড়াচাড়া করছিল, একটা পেন্ডুলামের মতো সামনে পেছনে, সামনে পেছনে, সামনে পেছনে। ইমামা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, রাবেয়া আলমারি থেকে জামা বের করতে করতে বলে। রেডি হব কেন? ইমামা অবাক হয়ে জিজ্ঞেস করলো রাবেয়াকে। শপিংয়ে যাব, সাথে যাবে? রাবেয়া তাড়াহুড়ো ইস্ত্রি আনপ্লাগ করে। আমি কোথাও যাব না। ইমামা বিছানায় শুয়েছিল, কথা শেষ করে চোখের উপর হাত রাখে। তুমি কোথাও যাবে না মানে কি? তোমাকে জিজ্ঞেস করলো কে? জানানো হচ্ছে, রাবেয়া ওর সুরেই বলে। আমিও বলে দিয়েছি কোথাও যাচ্ছি না। ইমামা চোখের উপর হাত রেখেই বলল। জয়নবও যাবে, পুরো গ্রুপ যাচ্ছি, ফেরার সময় মুভি দেখব। রাবেয়া পুরো প্রোগ্রাম বলল। ইমামা একবারের জন্য চোখের উপর থেকে হাত সরিয়ে রাবেয়াকে জিজ্ঞেস করে, জয়নবও যাবে? হ্যাঁ, জয়নবকে আমরা রাস্তা থেকে পিক করব। ইমামা কিছু ভাবল। তুমি বড্ড ডাল হয়ে যাচ্ছ ইমামা, রাবেয়া বিরক্তি প্রকাশ করে। আমাদের সাথে কোথাও আসা যাওয়াই বন্ধ করে দিয়েছ। কি হয়েছে? কিছু হয়নি, আমি আজ একটু ক্লান্ত, তাই ঘুমাতে চাইছি, রাবেয়ার দিকে তাকিয়ে বলল ইমামা। কিছুক্ষণ পর জাভেরিয়াও রুমে আসে। ওকে সঙ্গে নেওয়ার জন্য জোরাজুরি শুরু করে, কিন্তু নিজের কথায় অনড় ও। না, আমি ঘুমাবো, অনেক ক্লান্ত। বাধ্য হয়ে বিড়বিড় করতে করতে ওরা দুজন বেরিয়ে যায়। রাস্তায় জনককে বাসা থেকে পিক করার সময় জাভেরিয়া খেয়াল করে ব্যাগে ওর ওয়ালেট নেই। হোস্টেলে ভুলে রেখে গেছে। একটু হোস্টেলে চলো, ওয়ালেট নিয়ে তারপর মার্কেটে যাই। ওর অনুরোধে সবাই হোস্টেলে ফিরে আসে, কিন্তু এসে বিস্ময়ের মুখে পড়তে হয়, কারণ রুমের দরজায় তালা ঝুলছে। ইমামা কোথায়? রাবেয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। জানি না, এভাবে রুম লক করে কই যাবে? বললো ঘুমাবে, জাবেরিয়া বলে। পরের কয়েক মিনিট ওরা সেই সব মেয়ের রুমে যায় যাদের সঙ্গে ওদের হাই হ্যালো ছিল, কিন্তু কারো কাছে ইমামার কোনো খোঁজ পায় না। হোস্টেলের বাইরে যায়নি তো? রাবেয়ার হঠাৎ মনে হলো, চলো ওয়ার্ডেনকে জিজ্ঞেস করি। জাবেরিয়া সায় দেয়। ওরা ওয়ার্ডেনের কাছে এসে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে বাইরে গেছে, ওদের নিশ্চিত করে ওয়ার্ডেন। জাভেরিয়া আর রাবেয়া একজন অন্যজনের মুখ দেখতে থাকে। বলে গেছে সন্ধ্যায় ফিরবে, ওয়ার্ডেন আরো পরিষ্কার করে। ওরা ওয়ার্ডেনের রুম থেকে বেরিয়ে আসে। ইমামা যাবে কোথায়? আমাদের সাথে যাওয়ার সময় বেঁকে বসলো, ঘুম দরকার, ক্লান্ত, আর এখন গায়েব। রাবেয়ার খটকা লাগে। রাতে ওরা দেরি করে ফেললো। যখন ওরা ফেরে ইমামা তখন রুমে। হাসি মুখে স্বাগত জানাই ওদের। মনে হচ্ছে আজ ভালো কেনাকাটাই হয়েছে। ওদের হাতে থাকা শপিং ব্যাগের দিকে তাকিয়ে বলে। ওরা কিছু বলল না। ব্যাগগুলো একপাশে রেখে ইমামার দিকে তাকালো। তুমি কই ছিলে? জাভেরিয়া জিজ্ঞেস করে। ইমামা ভিতরে ধাক্কা অনুভব করে। ওয়ালেট নিতে এসে দেখি তুমি নেই, রুম লক। জাভেরিয়ার খড়খড়ে গলায় বলে। আমি তোমাদের পেছন পেছন গেছি। মানে কি? জাভেরিয়া অভদ্র ভঙ্গিতে জিজ্ঞেস করে। তোমরা চলে যাওয়ার পর আমার ইচ্ছে বদলে যায়। আমি এখান থেকে জয়নবের বাসায় গেছি, কারণ তোমাদের ওকে পিক করার কথা, কিন্তু দারোয়ান বলল সবাই চলে গেছে, তাই ওখান থেকে ফিরে আসি। ফেরার পথে কিছু বই কিনে নিয়ে এসেছি, ব্যাস। দেখলে, আমি আগেই বলেছি আমাদের সাথে চলো, কিন্তু তখন না বললে, পরে বকার মতো পিছু নিয়েছো। আমার তো সন্দেহ হয়েছিল তোমাকে নিয়ে। রাবেয়া নিশ্চিন্ত হয়ে শপিং ব্যাগ খুলতে খুলতে বলে। ইমামা উত্তর দেয় না, মুচকি হেসে ওদের দিকে তাকিয়ে থাকে। রাবেয়া আর জাভেরিয়া শপিং ব্যাগ খুলে
এক এক করে কেনাকাটা করা জিনিসপত্র দেখাচ্ছিল। নাম কি তোমার? জানি না। বাবা মা কি রেখেছেন? বাবা মাকে জিজ্ঞেস করুন। নীরবতা। মানুষ কি নামে ডাকে তোমাকে? ছেলেরা নাকি মেয়েরা? ছেলেরা। অনেক নামে ডাকে। বেশি কোন নামে ডাকে? ডেয়ার ডেভিল। আবার নীরবতা। আর মেয়েরা? ওরাও অনেক নামে ডাকে। অধিকাংশ সময় কোন নামের ডাকে? এটা বলা যাবে না, ইটস টু পার্সোনাল। লম্বা নীরবতা। গম্ভীর নিঃশ্বাস। আবার নীরবতা। আপনাকে একটা পরামর্শ দেই। কি? আপনি আমার ব্যাপারে এমন কিছু জানার চেষ্টা করুন যা আপনি বা আমি আগে থেকে জানি না। আপনার ডান দিকে থাকা টেবিলের উপর একটা সাদা ফাইল রাখা, ওটার মধ্যে আমার পার্টিকুলার। অযথা এসব জিজ্ঞেস করে সময় নষ্ট করবেন না। সাইকো অ্যানালিস্ট টেবিল ল্যাম্পের আলোয় সামনের কাউচে শুয়ে থাকা যুবকটিকে লক্ষ্য করলেন, যে ক্রমাগত পা নাড়াচ্ছে, যার চেহারায় এক গভীর তৃপ্তিভাব, এবং মনে হচ্ছে তার সাথে হয়ে এসব কথাবার্তাকে অহেতুক মনে করছে। রুমের শীতলতা, নীরবতা এবং মৃদু অন্ধকার যার স্নায়ুর উপর বিন্দু পরিমাণও প্রভাব বিস্তার করছে বলে মনে হয় না। কথার ফাঁকে ফাঁকে চোখ ঘুরিয়ে রুমের চারপাশ দেখছে ও। তার সামনে শুয়ে থাকে এই যুবক এক অদ্ভুত কেস, যে ফটোগ্রাফিক মেমোরির মালিক এবং যার আইকিউ লেভেল 150 রেঞ্জের। রয়েছে থ্রু আউটস্ট্যান্ডিং একাডেমিক রেকর্ড এবং গল্পে 3বার রাষ্ট্রপতি স্বর্ণপদক বিজয়ের সুনাম। অথচ এত কিছুর পরও এই নিয়ে তৃতীয়বার আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করে তার দ্বারপ্রান্তে হাজির ওর বাবা মা নিয়ে এসেছে, যারা ছেলেকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছেন। সালার সিকান্দার নামক এই যুবক দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও ধনী এক পরিবারের অংশ। 5 ভাই বোনের মধ্যে চতুর্থ। 2 ভাই 1 বোন ওর বড়। বুদ্ধিমত্তা এবং মেধার কারণে বাবা মায়ের ভীষণ আদরের সন্তান। তা সত্ত্বেও গত 3 বছরে আত্মহত্যার ভিন্ন 3 ধরনের চেষ্টা করেছে। প্রথমবার রাস্তায় বাইক চালানোর সময় ওয়ান ওয়ে ভেঙে অন্য রাস্তায় ঢুকে বাইক থেকে হাত সরিয়ে নেয়। পেছনে থাকা এক ট্রাফিক কনস্টেবল এই কাজ করতে দেখেছিল ওকে। সামনে থেকে আসা গাড়ির ধাক্কায় বাতাসে উড়ে অন্য গাড়ির ছাদে গিয়ে পড়েছিল। সেখান থেকে পড়ে মাটিতে আছাড় খেয়েছিল। পাঁজরে কিছু হাড়, এক হাতের বাহু এবং এক পা ফ্র্যাকচার হয়েছিল তখন। সে সময় কনস্টেবল পিড়াপিড়ি করলেও ওর বাবা মা এটাকে দুর্ঘটনাই মনে করেছিলেন, কারণ ও বলেছিল ভুল করে ওয়ান ওয়ে থেকে সরে গেছি। দ্বিতীয়বার পুরো 1 বছর পর নিজেকে বস্তার সঙ্গে বেঁধে লাহোরের এক ব্রিজের উপর থেকে পানিতে লাফ দেয়। আবার ওকে বাঁচিয়ে নেওয়া হলো। ব্রিজের উপরে থাকা লোকজন সে দড়ি ধরে ওকে টেনে তোলে যার সাথে নিজেকে বেঁধে নিচে লাফ দিয়েছিল। এবার সাক্ষী দেওয়া মানুষের সংখ্যাও বেশি ছিল যে ও নিজে পানিতে লাফিয়ে পড়েছে, কিন্তু ওর বাবা মায়ের বিশ্বাস হয়নি। ওর বক্তব্য ছিল কিছু ছেলে গাড়ি আটকে ব্রিজের কাছে নিয়ে ওকে বেঁধে পানিতে ফেলে দিয়েছে। তাছাড়া যেভাবে বাধা ছিল তাতে এটাই মনে হওয়ার কথা। পরের কয়েক সপ্তাহ পুলিশ ওর বর্ণনা দেওয়া সে ছেলেদের সারা শহর হন্যে হয়ে খুঁজে বেড়ায়। নিরাপত্তার কথা ভেবে ওর বাবা একজন গার্ডও নিয়োগ করেন 24 ঘন্টা সাথে থাকার জন্য। কিন্তু তৃতীয়বার বাবা মায়ের চোখে ধুলো দিতে পারেনি ও। অনেকগুলো ঘুমের ট্যাবলেট গুঁড়ো করে খেয়ে ফেলে। ট্যাবলেটের পরিমাণ এত বেশি ছিল যে পেট ওয়াশ করার পরও বেশ কয়েকদিন অসুস্থ থাকতে হয়। এবার কারো কোনো ভুল বোঝাবুঝি রইল না, কারণ বাড়ির বাবুর্চির সামনে ট্যাবলেটের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে খেয়েছিল ও। সিকান্দার উসমান আর তাইবা সিকান্দার হতবাক হয়ে যান। বিগত বছরে ঘটে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ে তাদের। ছেলের কথার উপর এতদিন ভরসা করে বসে থাকার জন্য পস্তাতে শুরু করেন। পুরো পরিবার সালারকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। স্কুল, কলোনি, বংশ সবখানে খবর ছড়িয়ে পড়ে। এবার তাই নিজেও অস্বীকার করতে পারল না যে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু কারণ কি এর উত্তর দিতে প্রস্তুত না। বাবা মা, ভাই বোন কারো কাছে মুখ খোলেনি ও। সিকান্দার উসমান এই লেভেলের পর ওকে তার বড় ছেলেদের মতো পড়াশোনার জন্য বাহিরে পাঠাতে চেয়েছিলেন। তিনি জানতেন তার এই ছেলে যে কোনো জায়গায় শুধু সহজে ভর্তি না, বরং স্কলারশিপও পেয়ে যাবে। কিন্তু সত্য সামনে আসার পর তার সব পরিকল্পনা হাওয়ায় মিলিয়ে যায়। এখন সাল্লার সে সাইকো অ্যানালিস্টের সামনে আছে, যার কাছে তিনি ওকে এক বন্ধুর পরামর্শে পাঠিয়েছেন। ঠিক আছে সালার, টু দ্য পয়েন্ট কথা বলি। মরতে কেন চাও তুমি? সালার কাঁধ উঁচিয়ে বলে, আপনাকে কে বলল আমি মরতে চাই? 3বার আত্মহত্যার চেষ্টা করেছো তুমি। চেষ্টা করা এবং মরার মধ্যে অনেক পার্থক্য। প্রতিবার কাকতালীয়ভাবে বেঁচে গেছো।
না হলে নিজেকে মারার কোনো সুযোগ বাদ রাখুনি। দেখুন, আপনি যেটাকে আত্মহত্যা বলছেন আমি সেটাকে আত্মহত্যার চেষ্টা হিসেবে দেখি। আমি শুধু দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন। সাইকোঅ্যানালিস্ট তাকিয়ে রইলেন। সালার তাকে বেশ শান্ত ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করে। মৃত্যুর যন্ত্রণা বুঝে তুমি কি করবে? বেশ এমনিতেই কৌতূহল বলতে পারেন। সাইকোঅ্যানালিস্ট দীর্ঘশ্বাস ফেলেন ও ছাদের দিকে তাকিয়ে আছে। তো একবার চেষ্টা করার পরে তোমার সেই কৌতূহল মেটেনি? ও, তখন আমি অজ্ঞান হয়ে যাই, ঠিকমতো কিছু অনুভব করতে পারিনি। দ্বিতীয়বার তৃতীয়বার ঠিক একই বিষয় ঘটে। হতাশ ভঙ্গিতে মাথা নাড়ে সালার। তার মানে তুমি চতুর্থ চেষ্টাও করবে? অবশ্যই। আমি অনুভব করতে চাই যন্ত্রণা চরমে পৌঁছালে কেমন লাগে। মানে কি? যেমন জয়ের সমাপ্তি এক্সটেসিতে হয়, কিন্তু আনন্দের এই সীমার পরে আর কি আসে? সুতরাং আবার এই সূত্র অনুযায়ী যন্ত্রণারও কোনো সীমা থাকার কথা, যে এক্সটেসিতে বোঝার মতো কিছু থাকে না। আমি ঠিক বুঝতে পারছি না, সাইকোঅ্যানালিস্ট বললেন। ধরুন আপনি স্ট্রিপটিজ দেখছেন, চারপাশে জোরে মিউজিক চলছে, ড্রিঙ্ক করছেন, কিছু ড্রাগস নিয়েছেন, নাচছেন, ক্রমশ ধীরে ধীরে চেতনা হারিয়ে ফেলছেন। আপনি এক্সটেসিতে আছেন, অর্থাৎ মহাবিষ্ট অবস্থায় আছেন। কোথায় আছেন, কেন আছেন, কি করছেন কিছু জানেন না। শুধু জানেন যা করছেন আপনার তা ভালো লাগছে। আমি যখন ছুটি কাটাতে দেশের বাইরে যাই তখন কাজিনদের সাথে এসব বারে যাই। তবে আমার সমস্যা হচ্ছে আমি ওদের মতো নেশায় বুঁদ হই না। আই নেভার গেট ওয়াইল্ড উইথ জয়। আমি এসবে তেমন সুখ খুঁজে পাই না যা অন্যরা পায়। এই বিষয়টা আমাকে হতাশ করে। তাই ভাবলাম আনন্দের শেষ সীমায় না পৌঁছাতে পারলেও অন্তত যন্ত্রণায় চরম সীমায় পৌঁছে দেখি। কিন্তু সেটাও পারছি না। তুমি এই ধরনের বিষয়ে কেন সময় নষ্ট করছো? কত উজ্জ্বল একাডেমিক রেকর্ড রয়েছে তোমার। সালার বিরক্ত হয়ে বলে উঠল, প্লিজ প্লিজ, এখন আমার গুণকীর্তন শুরু করবেন না। আমার জানা আছে আমি কি। অসহ্য হয়ে উঠেছি নিজের প্রশংসা শুনতে শুনতে। ও সুরে তিক্ততা। সাইকো অ্যানালিস্ট কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে ওকে দেখলেন। তুমি নিজের জন্য কোনো গোল কেন সেট করছো না? করেছি আমি। কি সেটা? আত্মহত্যার আরেকটা চেষ্টা। তোমার কোনো ডিপ্রেশন আছে? নট এট অল। তাহলে মরতে কেন চাও? সালাদ দীর্ঘশ্বাস ফেলে। আপনাকে এখন আবার নতুন করে বলবো আমি মরতে চাই না, অন্য কিছুর চেষ্টা করছি। ঘুরে ফিরে কথা সে এক জায়গাতেই এসে দাঁড়িয়েছে। সাইকো অ্যানালিস্ট কিছুক্ষণ ভাবলেন। তবে এসব কি কোনো মেয়ের জন্য করছো? সালার ঘাড় ঘুরিয়ে অবাক চোখে তার দিকে তাকাই। মেয়ের জন্য? হ্যাঁ, কোনো মেয়ে যাকে তুমি পছন্দ করো বা বিয়ে করতে চাও। সালার হো হো করে হেসে উঠল। শুধু হাসতেই থাকে। মাই গড, আপনি বলতে চাইছেন কোনো মেয়ের জন্য আমি আত্মহত্যা? কথা অসম্পূর্ণ রেখে আবার হাসতে শুরু করে ও। মেয়ের প্রেম, সেজন্য আত্মহত্যা? ভালো জোকস। হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করে সালার। সাইকো অ্যানালিস্ট এমন আরো বেশ কয়েকটা সেশন এর সাথে করেন, কিন্তু ফলাফল প্রতিবার সে একই কাহিনী। আপনারা ওকে পড়াশোনার জন্য বাহিরে পাঠানোর পরিবর্তে আপাতত এখানেই রাখুন। সে সাথে আরো মনোযোগ দিন। হতে পারে মনোযোগ পাওয়ার জন্যই এসব করছে ও। সাইকো অ্যানালিস্ট পরামর্শ দেন সিকান্দার ওসমানকে, যার ফলে সালারকে বাহিরে পাঠানোর পরিবর্তে ইসলামাবাদের এক প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করানো হয়। সিকান্দার ওসমান ভাবলেন কাছে রাখলে হয়তো ছেলে আর এসব করবে না। সালার বাবা মায়ের সিদ্ধান্তে কোনো দুঃখজনক প্রতিক্রিয়া দেখায়নি। ঠিক তাই যেমন তাদের বাহিরে পাঠানোর সিদ্ধান্তে কোনো আনন্দঘন প্রতিক্রিয়া ছিল না ওর মাঝে। সাইকো অ্যানালিস্টের সঙ্গে শেষ সেশনের পর সিকান্দার ওসমান বাড়ি নিয়ে আসেন ছেলেকে। এসে তিনি ও তার স্ত্রী মিলে ওর সাথে লম্বা চড়া মিটিং করেন। নিজেদের বেডরুমে বসিয়ে সেসব আরাম আয়েশের কথা মনে করিয়ে দেন যা তারা বছরের পর বছর ওকে দিয়ে আসছে। ওকে নিয়ে তাদের কি আশা রয়েছে আদর করে বোঝায়, যা তারা ওর জন্য অনুভব করেন। ভাবলেশীন চেহারা নিয়ে চুইংগাম চিবুতে চিবুতে বাবার অস্থিরতা ও মায়ের কান্না দেখল সালার। কথাবার্তা শেষ দিকে সিকান্দার ওসমান প্রায় ক্ষুব্ধ হয়ে বলেন, কিসের কমতি রয়ে গেছে? কি নেই যা তুমি চাও বলো? সালার কিছুক্ষণ ভাবে। স্পোর্টস কার। পরের মুহূর্তেই বলে উঠে, ঠিক আছে, স্পোর্টস কার আনিয়ে দেব, কিন্তু এমন কিছু আর না যা এতদিন করেছো। ওকে? সিকান্দার ওসমান কিছুটা হালকা বোধ করলেন। সালার মাথা নাড়ে। তাইবা সিকান্দার টিস্যুতে চোখের পানি মুছে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ও রুম থেকে বেরিয়ে গেলে সিকান্দার ওসমান সিগারেট ধরাতে ধরাতে স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তাইবা, ওর প্রতি তোমার মনোযোগ দিতে হবে। নিজের অ্যাক্টিভিটিস কমিয়ে ছেলের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো। তাইবা সিকান্দার ঘাড় নেড়ে সম্মতি জানায়। চলবে।